একটা খুব পুরনো প্রবাদ আছে, সাকসেস হ্যাজ মেনি ফেদার্স, ফেলিয়ার হ্যাজ নান। এর একদম সহজ তর্জমা করলে দাঁড়ায় যে সাফল্যের দেখবেন হাজার একটা দাবিদার এসে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু ব্যর্থতার মালা নিজের গলায় পড়ে নেওয়া নৈব নৈব চ। বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হলো বিজেপি, কিন্তু এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির মধ্যে এই হারটাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া এবং তারই সঙ্গে নতুন করে চেষ্টা করার যে প্রয়াস সেইটা কিন্তু দেখা যায়নি। কিন্তু সেই সঙ্গে বহু যুক্তি এবং বহু বক্তব্য আমাদের সামনে এসেছে এই মুহূর্তে, যেগুলো নিয়ে কিন্তু একটু ভেঙে কথা বলা দরকার। তা না হলে এই প্রহসন বা এই যুক্তিগুলো যদি চলতে থাকে তাহলে কাজের থেকে অকাজ হবে বেশি। প্রথম যুক্তি হলো তৃণমূল কংগ্রেস ভাতার রাজনীতি করেছে। পশ্চিমবঙ্গের মানুষজন ভাতার ভাত খেতে চায়, তারা ভাতাতেই বেঁচে থাকতে চায়, সেই কারণে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আজকে বিজেপির তরফ থেকে যদি এই কথা বলা হয় তাহলে এখানে দাঁড়িয়ে বলতে হয় যে আমরা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের শাসক দল এবং প্রধান বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেরই নির্বাচনী ইস্তেহার যেটা ছিল, যে বিভিন্ন রকম নির্বাচনী প্রতিশ্রুতি, সেই নিয়ে কিন্তু বিশ্লেষণ করেছিলাম, পর্ব করেছিলাম। এবং সেইখান থেকে যেটা উঠে এসেছে সেটা হলো যে এই ভাতার রাজনীতি তৃণমূল করে, এই কথাটা যদি অনেকাংশেই সত্যি, তারপরেও এই কথাটা কি বলা যায় যে বিজেপি এইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অন্য কিছুর রাজনীতি করতে চেয়েছিল? কারণ বিজেপির নির্বাচনী ইস্তেহারেও কিন্তু প্রচুর ভাতার কথা ছিল এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে তৃণমূল যদি 2 বলে থাকে, বিজেপি বলেছে 4। তাই আজকে দাঁড়িয়ে বিজেপি যদি বলে যে এই ভাতার জয় হয়েছে, এই বলে যদি তারা হারের সাফাই গাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু সেটা একেবারেই ধোপে টেকে না। আমরা নির্বাচনী ইস্তেহার নিয়ে যে পর্বগুলি করেছিলাম তার লিঙ্ক নিচে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। কাজে এই মুহূর্তে বিজেপির এই যুক্তিটা কিন্তু ভীষণই অপক্ষ একটা যুক্তি। এইবারে আসি দ্বিতীয় যুক্তিতে। দ্বিতীয় যুক্তি হচ্ছে যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মানুষজন যারা রয়েছেন, যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, তারা একত্রিত হয়ে তৃণমূলকে ভোট দিয়েছে, তাই জন্য তৃণমূল জিতেছে। আসলে এটা মমতা বেগমের জয়, মমতা ব্যানার্জির জয় নয়। এই যুক্তিটার মধ্যে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যে, তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা যেটা এখানে বলার সেটা হচ্ছে বিজেপি দলটার পুরো নাম হলো ভারতীয় জনতা পার্টি। এবার ভারতবর্ষের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন, নানান রকম ধর্মের মানুষজন রয়েছেন। কাজেই বকলমে ধরে নেওয়া যায় যে এই দলটা অর্থাৎ বিজেপি সমস্ত ধর্মের মানুষের কাছেই ভোট প্রার্থী। এইবারে দুটো মজার পরিসংখ্যানের কথা বলি আপনাদের। একটা 2014 লোকসভা নির্বাচনের সময়কার এবং আরেকটা 2019 লোকসভা নির্বাচনের সময়কার। এখানে দুটি আর্টিকেলে বিস্তারিতভাবে বলা হয়েছে যে 2014-তে নরেন্দ্র মোদী কিন্তু আমাদের দেশে যে মুসলিম মানুষজন রয়েছেন, ইসলাম ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন, তাদের একটা বড় অংশের সমর্থন বা ভোট পেয়েছিলেন। এবং 2019-এর পরিসংখ্যান বলছে যে আমাদের গোটা দেশে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন তাদের কাছে সেকেন্ড প্রেফার্ড দল হলো বিজেপি। মানে 2019-এ এসে তখন তাদের মধ্যে ওই নরেন্দ্র মোদীকে নিয়ে আগের উদ্দীপনাটা নেই, কিন্তু তারপরেও তারা নরেন্দ্র মোদীকে ভোট দিতে রাজি। এইবার এইখান থেকে আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু মানুষজন রয়েছেন তাদের সমর্থন নিজেদের দিকে নিয়ে আসার জন্য বিজেপি কোনো চেষ্টাই করেনি, এই কথাটা কিন্তু বললে খুব ভুল বলা হবে। পশ্চিমবঙ্গে বিজেপির মাইনরিটি মোর্চা যথেষ্ট সক্রিয় ছিল। তাছাড়া পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে তাদের দলের মুখ হিসেবে, প্রতিনিধি হিসেবে এগিয়ে দিয়েছে। এইবারে যে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে বিজেপির তরফ থেকে যে প্রার্থীদের দাঁড় করানো হয়েছিল তার মধ্যে 9 জন ইসলাম ধর্মাবলম্বী প্রার্থী ছিলেন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলেন মেহফুজা খাতুন। কাজেই এই কথাটা যদি বলা হয় যে বিজেপি এই সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে আনার জন্য কোনো রকম চেষ্টার কোনো কসুর করেছিলেন, সেটা কিন্তু ঠিক হবে না। এইখানে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এই জয়ের পিছনে সংখ্যালঘু মানুষজন একত্রিত হয়ে ভোট দিয়েছেন, এই কথাটা কিন্তু অতটা সত্যি নয় যতটা সত্যি যে পশ্চিমবঙ্গের মহিলা ভোট ব্যাংকের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের দিকে গেছে, যে কারণে তারা জয়ী হয়েছে এবং আরও একবার তারা শাসক দল হিসেবে পশ্চিমবঙ্গে এসেছে। তালে গোলে অম্বলে অনেকেই এই কথাটা ভুলে গেছেন যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট ব্যাংক কিন্তু 30%, ইসলাম ধর্মাবলম্বী মানুষের ভোট ব্যাংকটা হচ্ছে 30%, যেখানে মহিলা ভোট ব্যাংক হলো 49%। 30% থেকে 49% মনে হয় বেশি, তাই না? এরপরের যুক্তি, আরে এটা কি আমাদের হার নাকি? এটা আসলে কিন্তু আমাদের জয়। পশ্চিমবঙ্গে 2016-তে মাত্র 2-3টে আসন আমাদের হাতে ছিল, আজকে 70-এর বেশি আসন আমাদের হাতে রয়েছে। তাহলে এইটা কিন্তু আসলে আমাদের জয়। এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। সেটা হচ্ছে যে এটা অবশ্যই বিজেপির জয়,
কারণ 2016-তে দেখতে গেলে বিজেপির অস্তিত্বই সেভাবে ছিল না পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কিন্তু আজকে দাঁড়িয়ে 70-এর ওপর বিধায়ক রয়েছে বিজেপির হাতে পশ্চিমবঙ্গে। অবশ্যই যতটা বিজেপি পেয়েছে পুরোটাই তাদের লাভ এবং পুরোটাই কিন্তু তাদের জয়। কিন্তু এই সমস্তটাই ঠিক যদি এই হিসেবটা 2016-র নিরিখে কষা হয়। তাহলে বিজেপির আজকে এই হারটা এতটা গায়ে লাগছে কেন? তার কারণটা হচ্ছে হিসেবে একটা ছোট্ট ভুল। এইটা আসলে বিজেপির জয় কথাটা তখনই বলা যায় যখন 2016-র নিরিখে পুরো জিনিসটাকে বিচার করা হয়। 2019-এর নিরিখে যদি বিচার করা হয় তাহলে কিন্তু একটা গন্ডগোল রয়েছে। কারণ 2019-এর লোকসভা নির্বাচনের সময় যখন বিজেপি পশ্চিমবঙ্গ থেকে এতজন সাংসদ পেল এবং তাদের ভোট পার্সেন্টেজটাও বাড়লো, তখন কিন্তু বিজেপি প্রচণ্ড ওভার কনফিডেন্ট হয়ে বলেছিল যে 2021-এ গিয়ে তারা 200টার বেশি আসন পাবে এবং ক্ষমতায় আসবে। 2019-এর নিরিখে কিন্তু তখন তারা এই হিসেবটা করেছিল, 2016-র নিরিখে নয়। এই যে অতিশয় একটা দাবি, এইটা কিন্তু 2019-এর নির্বাচনের নিরিখে করা হয়েছিল। তাই আজকে যখন সেই 200টা আসনের দাবি থেকে 70-এর ঘরে নেমে এসেছেন তারা, সেই কারণে বিষয়টা এতটা গায়ে লাগছে। কিন্তু আবারও মাথায় রাখতে হবে পুরো হিসেবটা কিন্তু 2019-এর নিরিখে করা হয়েছিল। তাই আজকে যদি বলা হয় 2016-র নিরিখে দেখতে হবে এবং তাহলে দেখা যাবে এটা আমাদের জয়, তাহলে সেই যুক্তিটা কেমন কেমন একটা শুনতে লাগে। এবং তারই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে দিলীপ ঘোষ মহাশয় কিছুদিন আগেই বলেছেন রাজ্যে আমাদের দল ঠিকই আছে, আমরা 38% ভোট পেয়েছি, এই ভোট পেলে অন্য রাজ্যে আমরা সরকার গঠন করে ফেলতাম। এই ধরনের মন্তব্য যেটা করে সেটা হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এইভাবে কত পার্সেন্টেজ পেলে কোন রাজ্যে সরকার গঠন করা যেত এটা কিন্তু বলা সম্ভব নয়। প্রত্যেকটা রাজ্যতে এই ভোট পার্সেন্টেজ এবং জেতা না জেতা এই সমস্ত কিছু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। তাই অনেক দিন ধরে রাজনীতি করছেন এই রকম মানুষজন যদি এরকম অদ্ভুত যুক্তি দেন, তাহলে তাদের সমর্থকরা সেই অদ্ভুত যুক্তির উপর ভর করে যে কিম্ভূত কথাবার্তা বলবেন সেইটাই এক্সপেক্টেড। আর একদম শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসক দলকে যদি কেউ সত্যি সত্যি চাপে রেখে থাকে তাহলে সেটা প্রধান বিরোধী দল নয়, সেটা হলো আমাদের রাজ্যের রাজ্যপাল। আর এইখানে হাস্যকর বিষয় হচ্ছে এটাই যে এই যে রাজ্যপাল এত কথা বলছেন, আমাদের রাজ্য সরকারের কিন্তু তাকে আটকানোর মতো কোনো ক্ষমতা নেই। টেকনিক্যালি রাজ্যপাল যা ইচ্ছে সেটা বলতে পারেন, তাকে এই কথা বলা থেকে বিরত রাখার মতো কোনো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কিন্তু নেই। আবার উল্টো দিকে এই যে রাজ্যপাল এত কথা বলছেন এইটুকুই কিন্তু তার ক্ষমতা। তিনি একজন সাংবিধানিক প্রধান, এর থেকে বেশি কোনো অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা, কাজ করার মতো ক্ষমতা কিন্তু তার কাছে নেই। সেই জন্যেই এটা হাস্যকর। তাহলে আলটিমেটলি লাভের লাভ কি হচ্ছে? লাভের লাভ হচ্ছে এই সমস্ত বচসা নিয়ে একটা ঘণ্টাখানেকের খোরাক হতে পারে, তার বেশি কিছু নয়। আর হ্যাঁ, একদম শেষে আরেকটা কথা বলি, আমাদেরকে অনেকেই বলেছিলেন যে সিপিআইএম এর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভবিষ্যৎ কি সেই নিয়ে একটি আলোচনা করতে, একটি পর্ব করতে। নানান কারণে সেটা হয়ে ওঠেনি। কিছুদিন আগেই সিপিআইএম এর একটি বৈঠক ছিল এবং এই নির্বাচন নিয়ে তাদের যে প্রাথমিক পর্যালোচনা ছিল সেটা হয়েছে এবং তারপরে সেখান থেকে তারা একটি বক্তব্য পেশ করেছেন যেটা বেশ বিভ্রান্তিকর। আপনারা যদি সেই নিয়ে আলোচনা চান, সেই পর্ব যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সেই পর্ব আপনাদের সামনে উপস্থিত করার। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।